আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের এই একসঙ্গে প্রচারিত এই লাইভ অনুষ্ঠানে। আপনারা সবাই দেখছেন, আমাদের সামনে আছেন গৌতম লাহিড়ী, আপনাদের সবার পছন্দের আলোচক এবং দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক, প্রতিরক্ষা সাংবাদিক। গৌতম দা, আমাদের আলোচনার বিষয় আজকে নিশ্চিত যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং ছিল এবং বোধহয় 1-1.5 বছর পর ভারত বাংলাদেশ, 1.5 বছর পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ কোনো সুবাতাস বইতে শুরু করেছে। আমরা যতটুকু খবর পেলাম এখন পর্যন্ত, বাংলাদেশ ভারত দুই পক্ষ তাদের ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে। আমি আওয়ামী লীগ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, দেশে নানান প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সেদিকে যাওয়ার আগে একটু, এই ব্রিফিং এ আপনি ছিলেন আমি জানি, আপনি আপনার সঙ্গে কথা হয়েছিল, ওভারঅল আপনার পরিস্থিতি কেমন মনে হলো? বরফ কি গলতে শুরু করেছে? আমরা বলে দেখেছি যে ডক্টর ইউনূসেরই এখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারত বাংলাদেশ সম্পর্কটা বিচ্ছিন্ন রাখার পেছনে। এখন কি পরিস্থিতি? ধন্যবাদ। আপনি যে খবরগুলো দেখছেন বাংলাদেশে যে কোনো সূত্র থেকেই, এ ১ম প্রশ্নকর্তা ছিলাম আমি। মানে কালকে ট্রান্সক্রিপ্ট যখন দেখবেন তখন দেখবেন যে আমার নামে প্রশ্ন এবং তার উত্তরে আছে। আমি ২ টি প্রশ্ন করি এবং ২ টি প্রশ্নের মধ্যে ১ম প্রশ্ন ছিল আমার যে, আ যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বার্তা দিয়েছেন। যে বার্তাতে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক এবং একটি আ ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ ভারত চায়। তার উত্তরে আপনি কালকে ট্রান্সক্রিপ্টে পাবেন হয়তো। ট্রান্সক্রিপ্টে দেখতে পাবেন আরো পরিষ্কার। তখন সেটাতে আমি তখন প্রশ্ন করেছিলাম, এই ইনক্লুসিভ আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এরপরে ভারত কিভাবে ইনক্লুসিভ বাংলাদেশ চাইছে? সেই ইনক্লুসিভনেস এর ব্যাখ্যা কি? আমি জানতে চাইছিলাম, ক্যান ইউ ক্লারিফাই হোয়াট ইস দ্য ইনক্লুসিভনেস? এবং এর সঙ্গে জুড়ে দিয়েছিলাম, যেহেতু সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, ফলে ভিসা জাতীয় এই সমস্যাগুলো বা সার্ভিস যেগুলো বন্ধ আছে সেগুলোর ক্ষেত্রে কোনো চালু হবে কি হবে না। তো খুবই মানে স্পষ্ট ভাষায় খুবই ইতিবাচক উত্তর দিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল, যেটা বাংলাদেশে দেখছেন। বাংলাদেশের আর কোনো যারা বিভিন্ন কাগজে কাজ করেন তারা অন্য কোনো সাংবাদিক থাকেন না। প্রতিবারই একটা নিয়ম করে যেটা হয়ে থাকে, আমি একমাত্র প্রশ্ন করি, তারা সেটা শুনে সবাই সেখান থেকে খবর পাঠান। যে যেখানে, কেউ কলকাতায় থাকেন, কেউ দিল্লিতে আছেন, কিন্তু আসেন না, ব্রিফিং এ আসেন। ব্রিফিং এ একমাত্র আমিই যাই। আমি প্রশ্ন করি, আমারই উত্তর সবাই নিয়ে এমন একটা ভান করে, তাদের একটা এক্সক্লুসিভ আরকি। যাই হোক, আপনি বললাম যে এটা এখন বলতে পারেন যে আমি কি সঠিক বলছি? সঠিক বলছি কি বলছি না, কালকে ট্রান্সক্রিপ্ট আপনাকে আরেকবার পাঠিয়ে দেব, তখন দেখে নেবেন। আমার নাম সেখানে উল্লেখিত থাকবে। তখন তার উত্তরে যেটা বলেন আ জয়সওয়াল, তিনি বলেন যে, "ইয়েস, ভারত চায়" এবং আমাকে তখন বলে যে, "আপনি যেটা বলেছেন ইনক্লুসিভ, ইউ আর রাইট।" এবং সেটা তিনি বলেন যে, "ইউ আর রাইট।" মানে আমি সঠিক কথা বলছি যে ইনক্লুসিভনেস এর বিষয়টা। ফলে সেটাতে ভারত এখনো অটল। এর সোজা কথায় অর্থ হচ্ছে, যেমন করেই হোক ভারত চায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেটা কেউ চাক বা না চাক, এটা ভারত চায়। ভারত এটা কিন্তু পুনরুচ্চারণ করছে। তারা মনে করে একটা সরকার তৈরি হয়েছে। এই সরকারের সঙ্গে ভারতের প্রতিনিধি হিসাবে স্পিকার ওম বিড়লা গিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীর একটি চিঠি হাতে তুলে দিয়েছেন। চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। সেটা পরে তারা জানাবেন কবে কখন আসতে পারেন ইত্যাদি। সে বিষয়টার কোনো স্পেকুলেশন আমি যাচ্ছি না। কিন্তু তার সঙ্গে যে বড় প্রশ্ন যেটা, সেই ৫ই আগস্টের পর থেকে দেখুন, আ মেডিকেল বা ছাত্র ভিসা এগুলো খুবই সীমিত আকারে দেওয়া হচ্ছিল। তো এবং তার সঙ্গে পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ। এবং আমার মনে হয়েছে সেই কারণে অনেক ক্ষেত্রেই মানে বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভর করেন বিশেষ করে কলকাতার ব্যবসায়ীরা। তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এটা তাদের জন্য একটা সুখবর। তাদের জন্য সুখবর, বাংলাদেশে যারা আসতে চান বাংলাদেশ থেকে ভারতে, তাদের জন্য সুখবর। তারা বলছেন যে, এবং তার উত্তরে রণদীপ জয়সওয়াল যেটা বলেছেন, সেটা বলেছেন যে ভারত এখন চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আবার পুনরায় স্বাভাবিক করতে, এবং সেই স্বাভাবিক সম্পর্ক নিয়ে যখন আলোচনা হবে, সেই আলোচনায় এই জাতীয় বিষয়গুলো সব সেখানে আলোচিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত চায় উন্নত করতে। ফলে আমার মনে হচ্ছে, আপনি যদি বলেন যে, আমি নিশ্চিতভাবে বলব এটা একটা ইতিবাচক দিক। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ভবিষ্যতে আমার মনে হয় ভারত-বাংলাদেশ সম্পর্ক যদি আর অন্য কোনো বিপদ মানে কোনো ঘটনা না ঘটে,
তাহলে এই সম্পর্ক স্বাভাবিকভাবেই এটা বাংলাদেশ থেকেও কিন্তু একটা মেসেজ আছে। তারাও চান আরকি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। এবং ইউনূস গোটা ব্যাপারটাকে নষ্ট করে দিয়ে গেছে। নষ্ট শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক করেননি, বাংলাদেশের ক্ষেত্রেও অনেক নষ্ট করে দিয়েছেন। ধীরে, ধীরে সেগুলো প্রকাশ পাবে আরকি। সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। তারা দেখে নেবেন। ফলে আপনার ১ম প্রশ্নের উত্তরে আমি যেটা বলি, ইয়েস, আ ইতিবাচক একটা গন্ধ পাওয়া গেছে আজকে এবং এটা ভালো ২ দেশের মানুষের জন্য। আর যদি বলেন যে তাহলে আমার কাছে মনে হয় কবে কিভাবে হবে সেটা পরের কথা। কিন্তু আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম করুক, এটা ভারত চায়। পূর্ণিয়া আম চায়। আমরা জান আমরা জানতে চাই দাদা যে আমরা এমন একটা আওয়াজ শুনছি যেটা মানে আগে তো বাংলাদেশে আওয়ামী লীগের কিছু জানতে হলে ভারতের দিকে তাকিয়ে থাকতো। তো এখন বাংলাদেশের ভেতরে কিছু ঘটনা ঘটছে। বাংলাদেশের ১০টা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। এগুলোর কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, কিছু আটক হয়েছে, কিছু ক্ষেত্রে ওভারলুক হয়েছে আমরা যেটা বুঝতে পারছি। কিন্তু মেইনলি আওয়ামী লীগ একটা টাইম ফ্রেম এর মধ্যে ফিরতে চায়। এমন কোনো ব্যাপার আছে কিনা এবং সেটা কি ভারত কোনো মধ্যস্থতা করছে কিনা? না দেখুন, ভারতের এই কথা থেকে স্পষ্ট যে ভারত চায় ইনক্লুসিভ বাংলাদেশ। ইনক্লুসিভ বাংলাদেশের অর্থ হচ্ছে আওয়ামী লীগ সহ বাংলাদেশ। এখন মানুষ যদি সেখানে তারা অপছন্দ করেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগের তথাকথিত কুকাণ্ডের জন্য সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে। তাদের পছন্দ করবেন কি করবেন না। আপনি যেটা বললেন বহু ক্ষেত্রে আওয়ামী লীগের দপ্তর খুলেছে। এটা ঘটনা, এটা আমরাও শুনছি আরকি যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়েছে এবং বিএনপি নেতাদের সহযোগিতায় সেগুলো খুলছে। তাও এটা শুনছি। আ এখন স্বাভাবিক রাজনীতি এবং এটাও তো ঘটনা, এটাও শুনলাম যে বরিশালের এক এমপি মহিলা সাংসদ সহ আরো কয়েকজনকে জামিনও দেওয়া হয়েছে। এটা একটা ঘটনা, এটা আমি পড়েছি কাগজে এবং ঠাকুরগাঁয়ে হয়েছে। এর বাইরেও আওয়ামী লীগ করার অভিযোগে গ্রেফতার কয়েকজন জামিন পেয়েছেন। আমরা খবর পেয়েছি। জামিন মানে পাওয়া এবং তারা নিশ্চয়ই আমার ধারণা ভোটে বিএনপিকে সহযোগিতা করেছেন। সেই কারণে সেখানকার স্থানীয় মানুষ হয়তো চাইছেন যে তাদের অন্তত স্বাভাবিক জীবনে ফিরতে দেওয়া হোক। রাজনীতি পরের কথা। কিন্তু টাইম ফ্রেমটা আমি বলতে পারব না। বলতে পারব না মানে কোন মাসের মধ্যে, কোন সময়ের মধ্যে ফিরতে পারে সেটা নয়। কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমার মনে হয়েছে সেটা বাংলাদেশের বর্তমান দেখুন, তারেক রহমান তো স্পষ্ট বলেছিলেন না যে, "আমি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাসী নয়।" এখন বাংলাদেশে যেটা হয়েছে না, বাংলাদেশের একটা বলা যায় মানে গভর্নেন্স এর ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে একটা ফ্র্যাকচার্ড, আপনার মনে হবে হয়তো যে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তিনিই সরকার দেশ চালাচ্ছেন। এটা ঘটনা। বেশিরভাগকে তিনিই চালান। কিন্তু আরো কোনো একটা অংশ আছে যেটা আমি জানি না নন স্টেট অ্যাক্টর কিনা। তারা আবার অন্যরকম ভাবে ভাবে না। এখন বাংলাদেশের একটা জটিলতার মধ্যে দিয়ে আছে। এটা খুবই তারেক রহমানের পক্ষে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা বলছি যে এটা পরিষ্কার আমরা বার্তা দিয়েছি যে ভারত তারেক রহমানের পাশে আছে। তারেক রহমানের পাশে আছে এবং ভারত যেটা চায় একটা স্বাভাবিক সুস্থ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে। সেখানে সুস্থ পরিবেশের ক্ষেত্রে অবশ্যই আলাদা কোনো এই মুহূর্তে তো সকলেই একসময় বলতেন যে আওয়ামী লীগের প্রতি ভারত একমাত্র সহযোগিতার হাত বাড়াতো। এখন তো বিএনপির প্রতি সহযোগিতার হাত বাড়াচ্ছে। প্রকাশ্যে বলছেন মুখপাত্র, অফিসিয়ালি বলছেন। ফলে সেক্ষেত্রে কোন দল তারা কেউ বাইরে থাকবেন। এটা না থাকাটাই ভালো মানছি। তাতে কিন্তু সমাজে শান্তি স্থিরতা ফিরবে। এটা না হলে কিন্তু আমার নিজের ধারণা, আমার এনালিসিস বলে যে তারেক রহমানের নিজেরই সমস্যা হতে পারে। ফলে তার পক্ষে ভালো হবে যদি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরতে দেওয়া হয়। দাদা আমি সর্বশেষ একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। এটা হলো আমরা ডক্টর ইউনূস সরকার যাওয়ার পর দেখছি যে তিনি যে বাণিজ্য চুক্তি করে গেছেন এটা নিয়ে আমরা একটু চিন্তিত এবং আমাদের দেশে এটা নিয়ে ব্যাপক আলাপ হচ্ছে। ট্রাম্পের চিঠি আসার পর তারেক রহমানকে ট্রাম্প যে চিঠি লিখেছেন। আপনারাও তো ভারতের সঙ্গে চুক্তি করেছেন। এই ২ চুক্তির মধ্যে কি কোথাও আকাশ পাতাল পার্থক্য? মানে আমাদের কাছে কেন আমরা মনে করছি যে আমাদের দিকটা মানে ভারত, বাংলাদেশ, আমেরিকা একটা সার্কেলে তো ঘুরে। এটা তো আলাদা ভাবার সুযোগটা কম। আর আ ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাণিজ্যটা আমেরিকার পরপরই অবস্থান। ফলে এই চুক্তিগুলো ২ দেশের মধ্যে কি কোনো পার্থক্য তৈরি করবে এরকম কোনো বিষয় আছে কিনা মনে করেন? আমরা যেটা না ডক্টর ইউনূস সরকার পার্থক্য বেশি দেখতে পাচ্ছি। না, এটা পার্থক্য দুটো দেশের মধ্যে আছে কিনা জানি না। কিন্তু এটা ঘটনা ভারত এবং বাংলাদেশ দুজনের উপরই ট্রাম্প সরকার এটা শর্ত চাপিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও শর্ত চাপানো হচ্ছে। কেউ মনে করেন যে শর্ত ছাড়া চুক্তি হয় না। কিন্তু আমি বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি যে এই চুক্তির ফলে বাংলাদেশের কি ক্ষতি হবে। এই চুক্তিটা ইউনূস করে দিয়ে চলে গেছেন। এখন তো কোনো উপায় নেই। এখন তারেক রহমানকে সেটা মেনে নিয়ে এগোতে হবে, চলতে হবে। কিন্তু আপনি যদি দেখেন আজকে ভারতেও এই চুক্তি নিয়ে কিন্তু বিরোধিতা আছে।
আজকে দিল্লিতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে ইন্টারন্যাশনাল যে সামিট হচ্ছে, সেই সামিটের মধ্যে জাতীয় কংগ্রেস দলের সমর্থকরা ঢুকে এই চুক্তির বিরোধিতা করেছে। খুবই এম্বারাসিং একটা অবস্থা আরকি ভারত সরকারের পক্ষে। ফলে ভারতেও একটা এই নিয়ে রাহুল গান্ধী বিশেষ করে পার্লামেন্টে তিনি চুক্তির তীব্র সমালোচনা করেছেন। এবং এটা ভারতেও যেরকম একটা মানে বিরোধিতা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বিরোধিতাটা আমি দেখেছি, প্রকাশ্যে কেউ বলেনি। কিন্তু বাংলাদেশের একটা প্রথিতযশা গণমাধ্যম তারা কিন্তু লিখেছেন যে এই চুক্তির ফলে বাংলাদেশের কি ক্ষতি হবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা করেছেন ট্রাম্প সেটা হচ্ছে যে তাদের বিমান কিনতে হবে এবং তিনি চিঠিতে লিখেছেন এইরকম কনগ্রাচুলেটরি মেসেজ আমি তো কোথাও দেখিনি। তিনি কনগ্রাচুলেশন জানিয়ে মেসেজ দিয়ে বলছেন, "ভাই তাড়াতাড়ি ডিফেন্সের চুক্তিগুলো ইমপ্লিমেন্ট করো।" মানে এই কারণে কি রেজিম চেঞ্জ হলো? আমি তো জানি না। আমার কাছে ট্রাম্পের চিঠি থেকে সন্দেহ হচ্ছে। ট্রাম্পের চিঠি প্রমাণ করছে যে রেজিম চেঞ্জটা হওয়া জরুরি ছিল। না হলে ওইটা কিন্তু যেটা শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিলেন। আমি একটা গোরা চামড়ার লোকের কথা যদি শুনতাম তাহলে আমার কোনো সমস্যা হতো না। কারণ আওয়ামী লীগ একটা লেফট অফ দ্য সেন্টার গভর্নমেন্ট। বিএনপি লেফট অফ দ্য সেন্টার গভর্নমেন্ট নয়। বিএনপি অনেকটা সেন্ট্রিস্ট কিন্তু কখনো, কখনো ডান দিকে ঝুঁকে পড়ে। জামায়াত যেমন টোটালি ডান। বিএনপি জামায়াতের মধ্যে কিন্তু ঝগড়া যাই হোক, খুব একটা আদর্শগত বিরাট পার্থক্য আছে আমার যেটা মনে হয় না। এখন সেই ক্ষেত্রে আপনি ভারতের ক্ষেত্রে যেটা হচ্ছে শর্ত একটা আজকেও ভারতের যিনি আমেরিকান রাষ্ট্রদূত সার্জেই গৌর তিনি প্রকাশ্যে বলেছেন যে এই চুক্তি করা হয়েছে কারণ ভারত প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া থেকে তেল কিনবে না। আচ্ছা ভারতের এইটা প্রশ্ন হয়েছিল আজকেও প্রেস ব্রিফিং এ। তখন সেখানে রণদীপ জয়সওয়ালের বক্তব্য হচ্ছে ভারত সবসময় এনার্জির ক্ষেত্রে মনে করে যেটা তাদের পক্ষে সস্তায় কেনা যাবে যেখান থেকে, সেখান থেকেই তারা কিনবে। ভেঙে নাও করেননি, হ্যাঁও করেননি, প্রতিবাদও করেননি। এখন এই বিষয়টা ভারতেও আলোচিত হচ্ছে খুব। আমি একবার একটা লেখার পরে একজন আপনাদের ওখানকার কাগজের এক সম্পাদক আমাকে লিখে পাঠালেন, "কোন দেশে এরকম হয় শর্ত ছাড়া চুক্তি?" আমরা কোনো দেশে হয় না ঠিকই বলে তিনি আমাকে ভারতের কাগজের কাটিং পাঠালেন। যে সেখানে তো বলা যাবে না। ঠিক, এটা ঠিক আমি তো বিরোধী বলছি না যে ভুল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমেরিকা এই শর্তটা চাপাচ্ছে। সুতরাং আমেরিকার দাদাগিরি এবং আমেরিকার দাদাগিরি ভারত যেটা সহ্য করতে পারে সেটা বাংলাদেশ করতে পারবে কি পারবে না আমার সন্দেহ আছে। যদি সহ্য করতে না পারে তাহলে কিন্তু আবার রেজিম চেঞ্জ হবে। আমরা মানে নিশ্চয়ই বাংলাদেশ আমেরিকা ডিসাইড করবে বাংলাদেশের পলিটিক্যাল ভাগ্য। নইলে খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা হতেন না। পররাষ্ট্রমন্ত্রী উনি হয়েছেন। আমি জানি না ওনাকে আপনারা কিভাবে গ্রহণ করবেন। কারণ ডক্টর ইউনূস সময়ে না, তো ওনার আমরা তো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী। আমাদের জয়শঙ্কর তাকে অভিনন্দনও জানিয়েছেন। দেখুন, বাংলাদেশ যেটা বলেছে যে আমরা পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ দেখে কাজ করব। সেটা অবশ্যই ভারতও তার পারস্পরিক স্বার্থ দেখে কাজ করবে। অবশ্যই। থ্যাংক ইউ দাদা। অনেক ধন্যবাদ এই মধ্যরাতে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে আমাদের ১ মাসের ভিতর দেশে ফিরতে চায় আওয়ামী লীগ, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান। আমিও জানাচ্ছি এবং আজকে গুরুত্বপূর্ণ দিকে ১ম দেখলাম যে জামায়াত ইসলামীও যাচ্ছে শ্রদ্ধা হ্যাঁ, জানাতে। বাংলাদেশের সমস্ত পত্রিকায় নিউজটা আসছে। এটা জামাত তো বোঝানোর চেষ্টা করছে যে তারা তাদের অবস্থান থেকে সরে এসছে। দেখা যাক এটা বাংলাদেশের মানুষ দিনে সেটা বিশ্বাস করে তাদের অবস্থা দেখে। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ দর্শক। আমরা ভাষা শহীদদের প্রতি সালাম বরকত, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ৫ মিনিটের মধ্যেই মহান ২১শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেখানে আমরা পা দিচ্ছি। সেই শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিক রহমান পূর্ণিয়া। আসসালামু আলাইকুম।